বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ড দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করে তুলছিল। বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেককে গ্রেপ্তারের দাবি করলেও হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। মাঝে এই ফয়সাল করিম মাসুদের অবস্থা নিয়ে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষের লোকজনের মধ্যে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি পক্ষ দাবি করছিল ফয়সাল বাংলাদেশে ছিল, আরেকটি পক্ষের দাবি ছিল ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে ভিডিও বার্তা দিয়ে দুবাইতে অবস্থান করার কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ বলছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসটিএফ বলছে বেশ নাটকীয় কায়দায় ধরা হয়েছে এই দুইজনকে। এমনকি তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। যে কোনো সময় ঢুকে যেত বাংলাদেশে। তবে অভিযুক্ত এই দুজনকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে দুই রকম বার্তা পাওয়া গেছে। অন্যদিকে সহসাই এই দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলেই জানা গেছে। বিশেষ করে ভারতে আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠাতে বেশ লম্বা সময় লেগে যেতে পারে, এমন ধারণা ভারতীয় আইনবিদদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসলেন। গত বছর 12 ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পরে রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় একটি ভিডিওতে দেখা যায় একটি মোটর সাইকেলে করে দুজন লোক এসে কাছ থেকে হাদির মাথায় গুলি করে। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর তিনি মারা যান। ওই ভিডিওর ভিত্তিতে পুলিশ দাবি করছিল অটো রিকশায় থাকা হাদিকে গুলি করা মোটরসাইকেলের পিছনে ছিলেন ফয়সাল এবং সেটি চালাচ্ছিলেন আলমগীর। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14 ডিসেম্বর ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। পরে মামলাটিতে দণ্ডবিধির 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত 15 জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দাখিল করা চার্জশিটে মোট 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে 11 জন বর্তমানে কারাগার এবং প্রধান আসামি ফয়সাল সহ 6 জন পলাতক আছে। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মোহাম্মদ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে। রুবেলকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইতিমধ্যে দিয়েছেন। পরে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ এই মামলায় মোট 12 জন কারাগারে আছেন। ডিবির চার্জশিটে 17 আসামির মধ্যে প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ছিলেন দ্বিতীয়। হাদি হত্যা মামলার প্রধান এই দুই অভিযুক্তের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি তথ্য ছড়িয়ে পড়ে। এক পক্ষ দাবি করছিল এরা বাংলাদেশের ভিতরেই আছে, আরেক পক্ষ দাবি করছিল তারা ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে 2 দফা ভিডিও বার্তা দিয়ে বলছিলেন তিনি দুবাইতে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডের সাথে তাকে ফাঁসানো হয়েছে। গত 28 ডিসেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল দাবি করেছিলেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয় যান। তাদের দুজনকে সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সেদিন তিনি বলেন ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান, সেখান থেকে মানিকগঞ্জের কালামপুরে ও পরে প্রাইভেট গাড়ি করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ পুলিশের ওই কর্মকর্তা তখন বলেছিলেন ফিলিপ নামে একজন তাদেরকে সীমান্ত পার করে পুত্তি নামে একজনের কাছে হস্তান্তর করে। তারপর সামি নামে আরেক ট্যাক্সি ড্রাইভারের কাছে তাকে দেওয়া হয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়। পুলিশ কর্মকর্তা নজরুল সেদিন বলেছিলেন অনানুষ্ঠানিক চ্যানেলে তারা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছিলেন সেখানে তারা পুত্তি ও সামিকে গ্রেপ্তার করেছে। তবে এই সংবাদ সম্মেলনের ঘন্টা 2 পরেই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বিএসএফ ও মেঘালয় পুলিশ।
মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতে সেদিন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়া বা এ ঘটনায় পুত্তি ও স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরেজমিনের যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে বলা হয়। ওই সময় একাধিক ভিডিও বার্তা দেন ফয়সাল করিম। তিনি দুবাইয়ে অবস্থান করেছেন দাবি করে তিনি আরব আমিরাতের মাল্টিপল এন্ট্রি ভিসার ছবি ভিডিওতে দেখান। শেষ পর্যন্ত ভারত থেকে ফয়সালের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেল। রোববার ভারতের সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দিল। ওই বিজ্ঞপ্তির বরাতে রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসটিএফ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নামে তারা। দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যা সহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে পুলিশের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসটিএফ বলছে, ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। মেঘালয়ের সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় যায়। এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দৈনিক আমার দেশের এক খবরে বলা হয়েছে, আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আসা ভারত বাংলাদেশের সম্পর্ক যখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে, তখনই প্রতিবেশী দেশটি থেকে এই দুজনকে গ্রেপ্তারের খবর এলো। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সে সময় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। তখন ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে একদল হামলা চালায়। তখন দাবি করা হয়, হাদিকে গুলি করে আতাতেরা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। তখন বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ভারতে গ্রেপ্তারের খবর সামনে আসায় এখন প্রথম প্রশ্নটি হলো, তাদের কবে নাগাদ বাংলাদেশ ফেরত আনা হচ্ছে? বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। বিডি নিউজের খবরে বলা হয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের খবর সামনে আসার পরপরই রোববার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে দৈনিক আমার দেশের খবরে সিআইডির বরাত দিয়ে বলা হয়েছে, এই দুই অভিযুক্তকে দেশে আনার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে, সেটির মাধ্যমে ফয়সাল ও আলমগীরকে ফেরানো সম্ভব। 2016 সালে এই চুক্তিতে কিছু সংশোধনী এনে আসামি হস্তান্তরের প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে কোনো অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত আসামিকে ফেরাতে প্রথমে সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে বা নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হয়। 2016 সালের সংশোধনী অনুযায়ী চুক্তির আওতায় কেবল সেই সব অপরাধীদের ফেরানো যায় যে অপরাধের সাজা অন্তত 1 বছরের কারাদণ্ড, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণে অসম্মতি জানাতে পারে। এর জন্য যথাযথ প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ হতে হবে। তবে তার আগে ভারতে বেশ কিছু আইনি প্রক্রিয়া শেষ হতে হবে, কারণ এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ড শেষ হওয়ার পর তাদেরকে একই আদালতে উপস্থাপন করতে হবে। এই সময় বাংলাদেশি কর্তৃপক্ষ যদি তাদেরকে ফেরত চেয়ে আবেদন করে, তাহলে সেই আবেদনটিও বিধাননগরের আদালতে হাজির করতে হবে। সব মিলিয়ে এই প্রক্রিয়াটিতে বেশ একটা লম্বা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের একাধিক আইনজীবী। দর্শক, হাদি হত্যা মামলার দুই প্রধান অভিযুক্তের গ্রেপ্তারের খবরে আরেকটি বিষয় উঠে আসছে। সেটি হলো, হাদি হত্যার পিছনে কি এই দুজনই জড়িত, নাকি এর বাইরে বিশেষ করে নির্দেশদাতা হিসেবে কেউ আছে? বিশেষ করে বাংলাদেশে নির্বাচনের আগে হাদি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে পরিবেশ উত্তাল হয়েছিল, তাতে নানা ধরনের আলোচনা ও মত উঠে এসেছিল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।